আমরা অবাক হয়ে যাই যাদের কাছে আমরা দৌড়ে যাই যে আমাদের প্রাণ বাঁচানোর জন্য, তারাই যদি দুর্নীতির মধ্যে এতভাবে ভিতরে ঢুকে থাকে তাহলে আমাদের কোথায় আমরা যাব? আমার তো দু একজন মানে শুভাকাঙ্ক্ষী সব জায়গায় থাকে। ঘটনাচক্রে এক মহিলা ডাক্তার ওই ওই হসপিটালেরই তিনি টেলিফোন করছেন। কথায় বলতে 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 গিয়ে সে বলল যে সিবিআই বলল যে আমরা গভীর ষড়যন্ত্রের খবর পেয়েছি, সেই তদন্ত করছি। আপনারা যদি কালকে বলেন গভীর ষড়যন্ত্রের মধ্যে আমি নেই, তাহলে উপেন বিশ্বাস কিন্তু একটা দল নিয়ে বড় বড়, আমি ওই বড় মানে 1000 লোক নিয়ে যাব না, 5-6 জন লোক নিয়ে আমি হাজির হব রাস্তায় যে সিবিআই মহারাজ কি তুমি করেছো, আমি কোর্টে গিয়ে হাজির হয়ে যাব। না, আমি বলি কি, আমি আমি কি করি, ফেসবুকে প্রায় প্রত্যেক সপ্তাহে, সব সপ্তাহে পারা যায় না আপনাদের দৌরাত্মের জন্যে, সব ইয়েতে আমি পারি না, কিন্তু আমার লাস্ট উইকে যেটা আমি ফেসবুকে করেছি সেটা হচ্ছে স্বাস্থ্যের দুর্নীতি। তো আমি বলবো কি যে আমরা অবাক হয়ে যাই যাদের কাছে আমরা দৌড়ে যাই যে আমাদের প্রাণ বাঁচানোর জন্য, তারাই যদি দুর্নীতির মধ্যে এতভাবে ভিতরে ঢুকে থাকে তাহলে আমাদের কোথায় আমরা যাব? এটা খুবই মানে গভীর চিন্তার বিষয়। সমস্ত সাধারণ মানুষ যাদের টাকা পয়সা কম, তারাই তো দৌড়ে যায় সরকারি হাসপাতালে, তারাই এই অবস্থা হয়। দ্বিতীয়ত একটা কথা বলি, আমি ভেবেছিলাম যে যেরকম বিভিন্ন যেগুলো দুর্নীতি হয়েছে, যারা ওই বিষয়ে তারা লড়াই করছে, আমি নাম করে বলছি না, তারা কিন্তু আমার এই টেবিলের সামনে এসেছে এবং আমি নিজেও তাদেরকে যেটুকুন আমার পক্ষে উপদেশ বলবো না, সাজেশন যা দেওয়া দরকার আমি দিয়েছি। আমি কিন্তু বসেছিলাম যে এই যারা জুনিয়র ডাক্তার, তাদের যারা মুখপাত্র, তারা 2-1 জন হয়তো আমার কাছে আসবে, তাদেরকে আমি বলতে পারতাম যে সিবিআই কিভাবে কাজটা করে, সিবিআইকে কিভাবে সাহায্য করা যায়, সিবিআইয়ের কোন জায়গায় ঠিকমতো কাজ অনেক সময় করে না, সেটাও তাদেরকে আমি বলতাম। যে তাহলে তারা গিয়ে সিবিআইয়ের কাছে গিয়ে মানে অ্যাপ্রোপ্রিয়েট কথাটা, মানে যেটা বলা উচিত সেটা বলতে পারতেন, সেটাও কিন্তু তারা করেননি। কিন্তু হঠাৎ, কারণ আমার তো 2-1 জন মানে শুভাকাঙ্ক্ষী সব জায়গায় থাকে, ঘটনাচক্রে এক মহিলা ডাক্তার ওই হসপিটালেরই তিনি টেলিফোন করছেন যে আপনার সঙ্গে আমি দেখা করব। বললাম ভাই কী জন্য দেখা করবেন? আপনারা তো কেউ আমার কাছে কেউ আসার কথা আসেন নিয়ে আজ পর্যন্ত। বলে না, আমি আমার ব্যক্তিগত ব্যাপার। এখন কে যদি মহিলা যদি বলেন যে ব্যক্তিগত, এবং তার বললেন যে আমি কে, অমুক তমুক বলে উনি তার নাম ইন্ট্রোডিউস করলেন। তাহলে ওকে, আমি আজকে হবে না, কালকে আসেন। আমি টাইম দিলাম, উনি চলে আসলেন। তাহলে ওনার একটা বিশেষ ব্যাপার উনি বললেন, আমি শুনলাম। কথায় বলতে 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 গিয়ে সে বলল যে আমরা জানি ওরা কারা করেছে। এবং উনি একটা বলেও ফেললেন, উনি নাম না বললেন না, মানে কে তার নাম বললেন না, কিন্তু কারা এটা করেছে সেটা উনি জানেন, সেটা আমাকে বলে গেল। তার মানে কি, উনি যদি জানেন তাহলে ওরাও সবাই, যারা বিশেষ করে যারা যারা এই আন্দোলন করছেন, আপনারা জানেন না এ কথা বললে তো আমরা মানব না। তাহলে কি হতো যদি প্রথম দিকেই সিবিআই অনেকটা এগিয়ে যেতে পারতো না? প্রথমেই যদি যে কেউ বলে যে এই লোক আমাদের হিসাবে এরাই করেছে, তবে আপনাদের তদন্ত করে দেখতে হবে। তাহলে কিন্তু কি হলো, আমি দেখলাম কি সিবিআইয়ের বিরুদ্ধে আপনারা যে আন্দোলন করছেন, সিবিআই ওখানে যে ঘেরাও করতে যাচ্ছে, তাতে তো সিবিআইয়ের কিছু উপকার হয়েছে।
আপনাদেরকে কিছু উপকার হয়েছে? পাবলিসিটি হয়েছে আপনাদের, কিন্তু আপনাদের কি কোনো কিছু উপকার হয়েছে? স্যার এইখানেই প্রশ্নটা আসছে যে আপনি এক্ষুনি বললেন যে মানে যে যুক্তি দিয়ে বোঝালেন যে একজন মহিলা ডাক্তার আপনার সঙ্গে দেখা করতেন, তিনি জানেন যে কারা এই কাণ্ড করেছেন, এবং সুতরাং যারা এই আন্দোলনের সম্মুখে দাঁড়িয়ে রয়েছেন, মুখপাত্র যারা আন্দোলনটাকে যারা চালিয়ে নিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, তারাও ডেফিনেটলি জানেন, কিন্তু তারা তারপরেও এখানে সিজিও কমপ্লেক্স ঘেরাও করছেন এবং বিচারহীন 90 দিন ইত্যাদি স্লোগান। বিচার কি করে? সিবিআই কোথা থেকে বিচার করবে? মহা মুশকিল। জবাব দাও সিবিআই। না না, জবাব না, সিবিআই মোটে, আমি যদি বলতাম না, আমি জবাব দিতে রাজি না। যে সমস্তই কি আইওয়াশ? না, পুরোটা আইওয়াশ। পুরোটা আইওয়াশ কেন বলবো? যদি আপনারা সেইটা করতে চাইতেন তাহলে প্রথম থেকেই সিবিআইয়ের সাথে যোগাযোগটা স্থাপন কর। সিবিআই কিন্তু আমরা সবসময় কিন্তু যে কোনো আসে, সিবিআই নিয়ম কি যে আমি তোমার নাম বলবো না, যে তুমি আমার কাছে এসছো। কিন্তু তাহলে এখানে জুনিয়র ডাক্তারদের স্বার্থ কি এই কাণ্ডটা করাতে? না দেখুন, জুনিয়র ডাক্তারদের স্বার্থ একটা তো তাদের স্বার্থগুলো তারা বলেছে, 8, 9, 10, 11টা স্বার্থ তারা বলেছে, ইনক্লুডিং অনলি ওয়ান হচ্ছে অ্যাবাউট দিস ওম্যান। 11টার মধ্যে একটা হচ্ছে অভয়াকে নিয়ে। কিন্তু তাদের সমস্যা আছে, সেই সমস্যাগুলো তারা, কিন্তু আপনারা এই সমস্যার সঙ্গে তার কেসটা জড়ালেন কেন? সেও তো এখন তো এটা পরিষ্কার হয়ে গেছে, সেও কিন্তু এই দুর্নীতির জন্যই মরেছে। সেই দুর্নীতির এই পর্যায়েও কিন্তু যাচ্ছে, এখন সিবিআইও সেই দিকেই যাচ্ছে, যে ওই দুর্নীতির সে রাজি হয় নাই, এমন কিছু সে করেছে যে সেটা রাজি হয় নাই বলেই তাকে এই খেসারতিটা দিতে হলো। তাহলে কি হচ্ছে যে আমরা অনেকটা সময় আমরা নষ্ট করে ফেললাম না? যদি আপনারা শুনে নিন, উপেন বিশ্বাস ভুলে যান, আরও প্রবীণ যারা সিবিআইতে ছিল বা ভালো ইনভেস্টিগেশন বোঝে, তাদেরকে কাছে যেতে পারতেন, একটা কমিটি করতে পারতেন। আমরা যদি বলি একটা যে এই অভয়ার ইনভেস্টিগেশনের জন্য আমরা একটা কমিটি করলাম, 1, 2, 3, 4, এরাই যাবে হচ্ছে এর কাছে, কোনো আন্দোলন ফান্দোলন না, তারা সিবিআইয়ের কাছে যাবে। যেটুকুন আমরা পেয়েছি, খবর পেয়েছি, সেটা আপনারা নিন। তাদেরকে লিখিতভাবে দেওয়ার দরকার ছিল না, তাদেরকে লিখিত দিতে হতো না, মুখে বললেও হতো, কিন্তু সেই সুযোগটা কিন্তু তারা হারিয়েছে। যেভাবে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে তাতে দেখা যাচ্ছে দিন দিন বিষয়টা যেন আরো মানে ঝুলে যাচ্ছে, মানে সময় অনেক বেশি নিয়ে নিচ্ছে। যেমন এর আগেও আমরা দেখেছি যে ডিএ মামলা, সেটা 23 মাস ধরে ঝুলে রয়েছে, 13টা ডেট স্কিপ করে গেছে, এবং ওবিসি মামলাও ঝুলে রয়েছে, তবে কবে শোনা হবে তা কেউ জানে না, এবং 23,750 জন শিক্ষকের যে চাকরি জালিয়াতি হয়েছে তারা কিন্তু সাফার এখনও করছেন। কলকাতা হাইকোর্টের যে রায় সেখানেও স্টে হয়ে রয়েছে, শুনবো করে শোনা হচ্ছে না, এবং যারা যোগ্য তারা কি অপরাধে যে এইরকম শাস্তি পেয়েছেন তা কেউ জানে না। এবং এখন যে অভয়ার মামলা, এই যে আরজিকর কেস, সেটাও কিন্তু আস্তে আস্তে কেমন যেন ওই রকমই দিকে এগিয়ে যাচ্ছে। আগে যতটা ফ্রিকুয়েন্টলি হচ্ছিল সেখানে ততটাই দেরি হচ্ছে। একজন প্রাক্তন সিবিআই এর কর্তা ব্যক্তি হিসেবে আপনার কি মনে হয় সেসব না দেখুন, আপনারা পাওয়া যাবে? না দেখুন, আপনি আবার বিচার মিক্স আপ করবেন না, যে ওই কেসগুলো মানে যেটা এডুকেশনের দুর্নীতি বা আরও যে সমস্ত দুর্নীতি হয়েছে, প্রত্যেকটাতেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তারা সুপ্রিম কোর্টে গিয়ে হাজির হয়ে গেছে। তো এই তো কথা, সেইখানে কিন্তু এর সাথে এই কেসের সাথে জোড়ালে হবে না। সেখানে হচ্ছে যে এইখানে একটা কেস তারা হাইকোর্ট দেখছিলেন, সেইখানে একটা তারা অর্ডার দিয়েছিলেন, সেই অর্ডারের বিরুদ্ধে তারা প্রথম ডিভিশন বেঞ্চে গিয়েছে, তারপরে এখানকার যিনি চিফ জাস্টিস সেখানে গিয়েছেন, সেখানে যখন হলো না তখন সুপ্রিম কোর্টে গিয়েছে। তার সঙ্গে অভয়ার কেস যদি আপনি জড়ান তাহলে ঠিক হবে না। অভয়ার কেস হচ্ছে মনিটরিং করছেন, এর সাথে কোনো অর্ডার তারা দেবেন না, এই কোনো অর্ডার নেই যে এইটা এত হবে কি এত হবে তত হবে, কতজনকে অ্যারেস্ট করতে হবে না করতে হবে তা তো তারা বলবে না, বা সে তো কি আমি তদন্ত করছি সেই রিপোর্ট দিচ্ছি আমি, সেইটুকুন। তবে হ্যাঁ, সেইখানে যদি মনে হয় ঠিকমতো ইনভেস্টিগেশন হচ্ছে না তাহলে অ্যাডভাইস করবে ইয়েকে বা তিরস্কৃত করবে সিবিআইকে, তা তো তারা কখনো করেনি, বরং সবসময় প্রশংসা করেছে। অতএব ওর সঙ্গে ওই কেসগুলোর সঙ্গে ওই বাঞ্চ মানে যে সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে তার সাথে কিন্তু এর সাথে কোনো সম্পর্ক নেই। স্যার তাহলে কি আপনার মনে হয় যে এই যে অভয়ার যে জন্য যে তদন্ত যেভাবে চলছে তাতে ফাইনালি বিচারটা ঠিকমতো পাওয়া যাবে?
দেখুন, আমরা তদন্তটা আমি মনে করি যখন সিবিআই নিজেই যদি বলছে যে এই অভয়ের কেসে গভীর কেসে মানে যা হয়েছে তার মার্ডার এবং রেপ যেটা হয়েছে সেটা গভীর ষড়যন্ত্রের মাধ্যমেই হয়েছে, এই পর্যায়ে যখন তারা উপসংহারে এসেছে, আমি বিশ্বাস করি তাহলে আমরা কোর্টে গিয়ে বিচার পাবো। সিবিআই কোনো বিচার দেওয়ার মালিক না, ও সুপ্রিম কোর্ট ওই বিচার দেওয়ার কোনো মালিক না, মালিকটা হচ্ছে জাজ, যিনি ট্রায়াল কোর্টের। কিন্তু একটা কথা আছে যে এই যে আপনি বললেন, মানে সিবিআইয়ের কথা বলছি, যে সিবিআই বলল যে আমরা গভীর ষড়যন্ত্রের খবর পেয়েছি, সেই তদন্ত করছি। আপনারা যদি কালকে বলেন গভীর ষড়যন্ত্রের মধ্যে আমি নেই, তাহলে উপেন বিশ্বাস কিন্তু একটা দল নিয়ে বড় বড়, আমি ওই বড় মানে 1000 লোক নিয়ে যাব না, 5-6 জন লোক নিয়ে আমি হাজির হব রাস্তায়, যে সিবিআই মহারাজ কি তুমি করেছো, আমি কোর্টে গিয়ে হাজির হয়ে যাব যে মিলর্ড এই দেখুন ওরা কি বলেছে, আপনার কোর্টে বলেছে, আপনার কোর্টে এই কথা বলেছে ওরা, আমি এর জবাব চাই।